প্যানেলে অন্যান্য অনেকের দ্বারা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সময় অনেক কাজ করতে আমার প্রতিবন্ধকতা হয়েছে। এই জায়গায় আমি তাদেরকে অনেককে দেখছি অনেক সুন্দর আন্তরিকতা এবং খুব ভালো ব্যবহার এটা তাদের মধ্যে পেয়েছি, কিন্তু আবার ভিতরে ভিতরে আমি দেখছি মনে খুবই কালো। তারা হচ্ছে তাদের সংগঠনের প্রতি 100% লয়াল। প্রশাসনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা উঠছে, তারা সেই জায়গায় প্রতিবাদ করে না। যখন দেখছি যে বুদ্ধিজীবী দিবসকে কটূক্তি করেছে, তখন প্রবিসির বিরুদ্ধে তারা কথা বলে না। মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা এবং নীরবতা পালন করে। দর্শক, একুশে টেলিভিশনের স্টুডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাহির দায়ান। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন চাকসুর এজিএস আইবুর রহমান তৌফিক। কথা বলবো তার সাথে। কেমন আছেন আপনি? আসলে রাজনীতির সাথে স্কুল জীবন থেকে যুক্ত ছিলাম। যখন অষ্টম শ্রেণী শেষ করে নবম শ্রেণীতে যাই, সেই সময়টাতেই রাজনীতিতে যুক্ত হই এবং তখন থেকেই পার্টির প্রোগ্রাম করা, মিছিল মিটিংয়ে যাওয়া, এগুলোর সাথে অভ্যস্ত থাকি। তারপরে আর কখনোই রাজনীতি থেকে বিচ্যুত ছিলাম না। প্রতি সময়টাতেই আর কি রাজনীতির সাথেই থাকা ছিল। আমি তো খুব ছোট ছিলাম, তো ক্লাস 9-10-এ পড়ি। তো যেহেতু ছোট ছিলাম, তো সেই মুহূর্তে বাধা বলতে বিভিন্ন জন নানান কথা বলতো, হুমকি দামকি দিত। বিশেষ করে ছাত্রলীগের থেকে হুমকি দামকি পেয়েছিলাম। তবে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতির ভিতরে গেছি যখন 18 সালে নির্বাচন। সেই সময়টাতে পুলিশের নির্যাতনের মুখে পড়েছিলাম। সেই সময় কেন্দ্রে প্রবেশ করতে দেয় নাই। তারপরে নানানভাবে থ্রেট দেওয়া ছিল। তাছাড়া বিভিন্ন সময় প্রোগ্রামে তো যে ধরনের অত্যাচার, নিপীড়ন, মারধর, সেগুলোর ভিতর দিয়েই গিয়েছি। হয়তো সেইভাবে বড় কোনো আঘাতপ্রাপ্ত হয়নি, কিন্তু এটা আসলে জীবন বলা যায় না। একটা মানসিক পীড়ন সবসময় থাকতো সাথে। আসলে হয়তো ছোট থেকেই আমার অভ্যাস ছিল যে স্রোতের বিপরীতে চলা। তো পারিবারিক একটা রাজনৈতিক আবহ ছিল। তার পাশাপাশি যেহেতু আমি ছোট থেকেই পত্রিকা পড়তাম, পত্রিকা পড়ার ফলে আমি আসলে রাজনৈতিকভাবে অনেকটা সচেতন হয়ে উঠছিলাম। এর মধ্যে বাবার সংস্পর্শতা অনেক বেশি ছিল। তখন যেহেতু আমি শহরে বড় হয়েছি, গাজীপুরে আমার স্কুল ছিল, তো সেই জায়গায় হরতাল, অবরোধ, মিছিল এগুলো আমি দেখেছি এবং শাপলা চত্বরে যে ঘটনা সেগুলো আমি পত্রিকাতে পড়েছি। তো প্রতিনিয়ত এই ধরনের জিনিসগুলো পড়া আমার ছোট কৈশোর থেকে আমার মানসপটে সবসময় চিন্তা জাগতো যে রাষ্ট্রের মালিক তো জনগণ, জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য তো ভোট দরকার। তো ভোট ছাড়া যে ইলেকশন 14 সালে, সেটা আমাকে বেশি সংক্ষুব্ধ করে তোলে সরকারের প্রতি, এবং সেটাকেই আমাকে পরবর্তীতে আমি রাজনৈতিক রূপায়ণ ঘটে। চাকসু নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি ছিল এবং কিছু ক্ষেত্রে অনিয়ম হয়েছে। তবে নির্বাচন আনফেয়ার হয়েছে এরকমটা বলা যাবে না। এই জায়গায় দেখেন, আমি তো আসলে আমার সংগঠনের পরিচয় নির্বাচন করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল, এবং সেই প্যানেলের নামও দেওয়া ছিল। তো সেই জায়গায় ক্যাম্পাসে আমার ব্যক্তিগত একটা ইমেজ ভালো ছিল। আমি স্টুডেন্টদের সাথে অনেক বেশি কানেকশন, মানে আমার ভালো সংযোগ ছিল, এবং ক্যাম্পাসে বিভিন্ন সময় যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন হয়েছে সেগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। তো সেই জায়গা থেকে স্টুডেন্টদের সাথে আমার একটা ভালো সংযোগ আগে থেকেই ছিল। আর স্টুডেন্টদের মধ্যে যেহেতু গ্রহণযোগ্যতা ছিল, এবং আমি যতদিন আমার ছাত্র সংগঠন করি ততদিন থেকে আমি ছাত্রদলকে সেখানে জনপ্রিয়তা করার একটা কাজ করে যাচ্ছিলাম। তো আসলে আমার রাজনৈতিক ধারাটা হয়তো তারা আমলে নিয়েছে বা পছন্দ করেছে। তো সেই জায়গা থেকে হয়তো তারা আমাকে চয়েস করেছে। আসলে আমাদের সংগঠন অবশ্যই আমাকে অনেক সম্মান করছে, কদর করছে ইলেকশনে জিতার পর, এবং আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। তো সেই জায়গায় আমি যেহেতু মাস্টার্সের শিক্ষার্থী, তো সেই সময়টাতে আমার আরো 1 বছর ক্যাম্পাসে আছে। সেই সময়টাতে আমি ক্যাম্পাসে দায়িত্ব পালন করবো। বলা যায় যে একেবারে আমি বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী। তো সেই জায়গাতে আমার রাজনৈতিক জীবন যেহেতু আরো আগেও ছিল, এবং এখনো ক্যাম্পাসে যেহেতু নতুনভাবে একটা দায়িত্ব পেয়েছি, তো সেই জায়গায় আমার দল যদি মনে করে যে আমাকে দিয়ে পার্টির আরো মঙ্গলজনক কাজ হবে বা স্টুডেন্টদের জন্য আমি আরো কিছু করতে পারবো, তো সেই জায়গা থেকে পার্টি অবশ্যই আমাকে সেই সব ক্ষেত্রে বিবেচনা করবে। আসলে নির্বাচনের আগে আমি অনেক কথাই বলেছিলাম এবং ইশতেহারে অনেক কথা বলছিলাম, কিন্তু আমি কখনোই বলি নাই যে আমি আমার ইশতেহারের সবকিছু অক্ষরে অক্ষরে পালন করতে পারবো। তো আমি একটা কথা শিক্ষার্থীদের সবসময় বলতাম যে আমি হচ্ছে আপনাদের এই জায়গায় আদায়কারীর ভূমিকায় এসেছি। আমি হচ্ছে জিনিসটা আদায় করে দিব প্রশাসনের কাছ থেকে। তো সেই জায়গায় আমি সবসময় মনে করি যে বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ফ্যাসিলিটি স্টুডেন্টদেরকে দেওয়া দরকার, হল নির্মাণ করা, শিক্ষার্থীদের আবাসনের ভাতা দেওয়া, খাবারের মান উন্নয়ন করা, সেগুলো তো আমার ব্যক্তি পর্যায়ে থেকে কাজ করা সম্ভব নয়। যেহেতু মাত্র চাকসুর একটা ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমি এগুলো উপস্থাপন করেছি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে এগুলো নিয়ে প্রতিনিয়তই কথা বলছি। তো সেই জায়গায় আদায়ের
জায়গাটা খুবই বেশি কঠিন হয়ে যাচ্ছে, কারণ প্রশাসন অনেক ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করছে না। এই জায়গায় ওনারা বাজেট সংকট দেখাচ্ছে বা আরো ইত্যাদি ইত্যাদি নানা অজুহাত দেখাচ্ছে। চাকসুতে যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো বাজেট দেয় নাই, তো সেই জায়গায় ছাত্র শিবির আগে যেটা নিজেদের নামে প্রোগ্রাম করতো, নিজেদের টাকায়, নিজেদের দলীয় ব্যানারে, তো সেটা হচ্ছে ছাত্র সংসদের মাধ্যমে করছে। তো আমি সেটা প্রতিবাদ করছি। আমি মনে করি যে এই প্রক্রিয়াটা হওয়া উচিত না। ছাত্র সংসদ যেহেতু সকল শিক্ষার্থীর, সেইটা তো শুধুমাত্র একটা ছাত্র সংগঠনের টাকায় চলতে পারে না, সেটা বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ থাকবে বা বিভিন্ন জন সহযোগিতা করবে। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে ওখানে যদি তাদের ছাত্র সংগঠন সহযোগিতা করলেও তারা সেই জিনিসটা গোপন রাখার চেষ্টা করেছে। তো ভালো কাজ অর্থায়ন করা, সেটা তো আমি মনে করি না যে গোপন রাখা দরকার। আর আমি সবসময় বলছি যে আমি যদি পারি, সেটা আমি অবশ্যই শিক্ষার্থীর কাছে বলবো, আর যে জায়গায় আমি অকৃতকার্য হব সেটাও স্টুডেন্টদের কাছে বলবো। মানে লুকোচুরি বলে আমার কাছে কোনো কিছু থাকবে না। শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে তাদের ম্যান্ডেটকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য কিছু করবো। যেহেতু অনেক বছর হয়ে গেছে আসলে বিশ্ববিদ্যালয়ে কাজ হয় নাই, সেই জায়গায় রাজনৈতিক হানাহানি বা রাজনৈতিক মতবিরোধের চেয়ে শিক্ষার্থীদের কাজটা করা জরুরি ছিল। তো এরকম একটা মন মানসিকতা নিয়ে যাওয়ার পরেও আসলে শুরু থেকে আমি প্যানেলে অন্যান্য অনেকের দ্বারা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছি এবং বিভিন্ন সময় অনেক কাজ করতে আমার প্রতিবন্ধকতা হয়েছে। মূল কথা হচ্ছে এই জায়গায় একটা কোল্ড ওয়ার সবসময় চলমান ছিল এবং আমার সাথে অনেক ক্ষেত্রে ইনজাস্টিস হয়েছে, সেটা বলছি না, কিন্তু আমার ক্যাম্পাসে যেহেতু দেখেছি এখানে বড় বড় পদে যারা অধিষ্ঠিত আছেন তাদের তো একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? তো সেই জায়গায় এখানে যারা প্রশাসনে আছেন তাদের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা জানেন যে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে একজন কটূক্তি করেছে, একজন প্রবিসি, উনি একটা রাজনৈতিক প্যানেলের, এবং আরো অন্যান্য পদে যারা আছেন তারাও একটা রাজনৈতিক প্যানেলের, এবং প্রশাসনে তাদের একটা প্রভাব আছে। এবং আমি যেই প্যানেলে নির্বাচিত হয়েছি সেই প্যানেল তো একটা ছাত্র সংগঠনের প্যানেল। তো সেই জায়গায় অবশ্যই তারা আমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সহযোগিতার মানসিকতা দেখায়নি। কিছু মানুষ দেখিয়েছে, আবার কিছু মানুষ দেখেনি। আমি সবাইকে বলছি না, কিছু সম্পাদক খুব সুন্দরভাবে কাজ করার চেষ্টা করছে বা তারা যখন যোগাযোগ করেছি সেটা ভালোভাবে অ্যাকসেপ্ট করছে, কিন্তু অনেকে দেখা গেছে যে ভালোভাবে সংযোগ আমার সাথে স্থাপন করে নাই। অভ্যুত্থানের পরবর্তীতে আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা স্বচ্ছ নিয়োগ হবে এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে যোগ্য যারা তারাই নিয়োগ পাবে, এবং এই বিসিকে বসানোর জন্য আমাদের স্টুডেন্টরা আন্দোলন করেছিল এবং তিনিও আগে দুর্নীতি নিয়োগ এগুলো নিয়ে বই লিখেছেন, এবং তিনি যখন চেয়ারে বসেছেন আমাদের প্রত্যাশার জায়গাটা ছিল অনেক বেশি। কিন্তু আমরা যখন দেখলাম যে এখন বিশ্ববিদ্যালয়ে যে নিয়োগ হয়েছে সেটা হচ্ছে অঞ্চলপ্রীতি, স্বজনপ্রীতি এবং হচ্ছে দলীয় মতাদর্শের যে আদর্শিকতা সেটাকে চিন্তা করে নিয়োগ দেওয়া হচ্ছে, সেই জায়গায় আমি যদি চিন্তা করি পদার্থবিজ্ঞান বিভাগে 2 জন শিক্ষক নেওয়া হয়েছে, সেই জায়গায় একজন জামাতপন্থী শিক্ষকের স্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আরেকজন জামাতপন্থী শিক্ষকের স্বামীকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং বর্তমান প্রবেশীর মেয়েকে নিয়োগ দেওয়া হয়েছে, রেজিস্ট্রারের বাইকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এইরকম যে আত্মীয় স্বজনকে নিয়োগ দেওয়া, সেটা তারা যে যতভাবেই বলুক যে এটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, কিন্তু প্রশ্নকর্তা তারাই খাতা দেখছেন এবং তারাই হচ্ছে নিয়োগ দিচ্ছেন। তো এটা নিয়ে আসলে প্রশ্ন উঠছে। আর দুদকের যে ব্যাপারটি বলছেন এটা আসলে সত্য নয়। দুদক বলছে যে আপাতত তারা ওইরকম পায় নাই যে ওই 250 জন নিয়োগ, তারা নিয়োগের সংখ্যাটা সম্ভবত কিছু কম বলেছে, এবং তারা বলেছে যে 48 ঘন্টা পরে প্রতিবেদন দিবে। তো দেখলাম যে উপাচার্য সব ফাইল তালাবদ্ধ করে তিনি চীনে চলে গেছেন, যেই জন্য তাদের আসলে নথিপত্র চেক করতে আরো সময় লাগছে। তো আসলে নিয়োগ প্রক্রিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ হচ্ছে না, এটা স্পষ্টত স্বজনপ্রীতি এবং অঞ্চলপ্রীতি এই জায়গায় দেখাই যাচ্ছে। কোন বিষয়গুলো ভালো লেগেছে, কোন বিষয়গুলো খারাপ লেগেছে, আসলে এটা একটা আচ্ছা, এই জায়গায় আমি তাদেরকে অনেককে দেখছি অনেক সুন্দর আন্তরিকতা এবং খুব ভালো ব্যবহার, এটা তাদের মধ্যে পেয়েছি, কিন্তু আবার ভিতরে ভিতরে আমি দেখছি মনে খুবই কালো। উপর দিয়ে ভালো ব্যবহার করলো, ভিতরে সে ঠিকই একটা মানে অন্যরকম আচরণ করছে, মানে বাহিরে যে আচরণটা প্রকাশ করছে ভিতরে সেই আচরণটা না, ভিতরে তার ভিন্ন রূপ আমি দেখতে পেয়েছি। সেই জায়গায় আমাদের চাকসুর অফিস নিয়ে আমার সাথে একটা কাণ্ড ঘটেছে, তারপর আরো বিভিন্ন প্রোগ্রাম নিয়ে হয়েছে। তো সেই জায়গায় সামনাসামনি ভালো সম্পর্ক বা আন্তরিকতা দেখলেও আমি তাদের বাহ্যিক আচরণ এবং হচ্ছে অভ্যন্তরীণ আচরণ দুইটার মধ্যে পার্থক্য দেখেছি। তবে তারা হচ্ছে তাদের সংগঠনের প্রতি 100% লয়াল, এবং দেখা গেছে যে তারা তাদের নিজেদের জন্য মানে নিজেদের ভিতরে ঐক্যটা অনেক বেশি, এবং সেটার জন্য অন্য কার কি হচ্ছে সেটা না, তাদের সংগঠনের স্বার্থের ব্যাপারে তারা কখনো বিন্দুমাত্র ছাড় দিতে আমি দেখিনি। স্বার্থে কাজ করে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে যদি বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জনস্বার্থে তারা কাজ করে এবং পানির ফিল্টার দিয়েছে, বিভিন্ন প্রোগ্রাম করেছে এবং বিভিন্ন ওয়েলফেয়ার পলিটিক্স যেটা বলি এটা আমরা করেছে। কিন্তু বিপরীতে আমরা দেখেছি যখন প্রশাসনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা উঠছে তারা সেই জায়গায় প্রতিবাদ করে না। যখন দেখছি যে বুদ্ধিজীবী দিবসকে কটূক্তি করেছে তখন প্রবিসির বিরুদ্ধে তারা কথা বলে না। মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা এবং নীরবতা পালন করে,
এইটা হচ্ছে মূল বিষয়, আদায়কারীর ভূমিকা এবং প্রশাসনকে আমি কতটা প্রশ্ন করতে পারছি, ক্ষমতাকে কতটা প্রশ্ন করতে পারছি। সেই জায়গায় তাদের আপোষকামিতা আছে, যেহেতু তাদের আদর্শিক মানুষরা সেখানে আছে, মানে তাদেরকে বাঁচিয়ে রাখার একটা কৌশল। কিন্তু এমনিতে তারা বিভিন্ন তাদের টাকা পয়সা খরচ করে বিভিন্ন প্রোগ্রাম করে, এটা ভালো দিক, কিন্তু ওই দিকটা হচ্ছে খারাপ। আসলে 5টা ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে, সেই জায়গায় তারা জিতেছে, কিন্তু 5ই আগস্টের পরে আমরা ছাত্রদল নানাভাবে ব্যাশিং এর শিকার হয়েছে আমি দেখেছি। যেমন আমরা 5ই আগস্টের পরে বলেছি যে ক্যাম্পাসে আমরা রাজনীতি চাই, কিন্তু তারা বলল যে তারা রাজনীতি চায় না এবং তারা সাধারণ শিক্ষার্থী। যেহেতু তারা রাজনীতি বন্ধ করতে পারলো না, তারপরে দেখলাম আমরা সাধারণ শিক্ষার্থী থেকে তারা পলিটিক্যাল পার্টি হিসেবে আবির্ভূত হলো এবং তাদের অনেকেই বিভিন্ন শ্রদ্ধা আবরণে ছিল। এবং যেহেতু আমাদের সংগঠনের উল্লেখযোগ্য অংশ আমরা কখনোই ক্যাম্পাসে কাজ করতে পারি নাই এবং আমাদের নেতাকর্মীরা বাহিরে ছিল, তো ক্যাম্পাসে আসার পরে তাদেরকে বিভিন্নভাবে মব সৃষ্টি করা হয়েছে লেজুর ভিত্তিক এবং বিভিন্নভাবে প্রপাগান্ডা দেওয়া হয়েছে। তো আমাদেরও কিছু দুর্বলতা ছিল, যেগুলো আমরা আসলে ছাত্র সংসদ নির্বাচনের পরে উপলব্ধি করতে পেরেছি। তো সেই জায়গাতে আসলে সব জায়গায় যে ছাত্র শিবিরের জয় জয়কার, এটাকে আমি আসলে অনেক গ্লোরিফাই করছি না, কারণ আমার ক্যাম্পাসে 56% মানুষ মাত্র ভোট দিয়েছে। 27,000 শিক্ষার্থীর মধ্যে 7,000 কিছু ভোট পেয়ে সেই জায়গায় বিপি নির্বাচিত হয়েছে। তো আমি মনে করি এই যে বিপুল সংখ্যক শিক্ষার্থী যে আরো ভোট দিতে আসলো না, বা আরো তো অনেক শিক্ষার্থী আছে যারা ভোট দেয়নি, তো তাদেরকে সামনে ভোট কেন্দ্রে নিয়ে আসা এবং অন্যান্য কাজ করার অনেক সুযোগ আছে। তারা জিতেছে, সেটা আমি অবশ্যই, যেহেতু শিক্ষার্থীরা নির্বাচিত করেছে সেই জায়গায় তো আমার কিছু বলার নেই, অবশ্যই শিক্ষার্থীরা তাদের প্রতি ছিল, কিন্তু নির্বাচনের পরে কিন্তু শিক্ষার্থীরা তাদের প্রতি সংক্ষুব্ধ। তারা যে কমিটমেন্ট দিছে যে আমরা জামাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু দেখা গেল যে সবগুলা বিপি এক মঞ্চে উঠে দাঁড়িপাল্লার ভোট চাচ্ছে। তো সেই জায়গাগুলোতে তারা জিতেছে, কিন্তু ভবিষ্যতে জিতবে বলে আমি মনে করি না। সেই জায়গায় শিক্ষার্থীদের সাথে একটা মানে কমিটমেন্ট রক্ষা, যেটা হয়েছিল কমিটমেন্ট রক্ষা করতে পারেনি, এটা ব্রেক করছে। ওসমান হাদি যিনি ছিলেন, আসলে তার সাথে অনেকের মতবিরোধ ছিল, মতানৈক্য ছিল, আবার অনেকে তাকে খুব ভালোভাবে ধারণ করতেন। কিন্তু আমরা দেখেছি যে উনি যখন গুলিবিদ্ধ হলেন, তখন আর তার ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করলো না, দল মত নির্বিশেষে সবাই তার পাশে দাঁড়ালো। তার সাথে আমাদের মত পার্থক্য হতে পারে বা অনেকের মতবিরোধ হতে পারে, কিন্তু হাদির যে চিন্তা, যে দর্শন, সেটাকে সে বাস্তবায়ন করার জন্য সে কিন্তু ইনকিলাব কালচার সেন্টার খুলছিল এবং তার আদর্শ প্রচারের জন্য সে সঠিক পদ্ধতিতে কাজ করে যাচ্ছিল। তো সেই জায়গায় একজন মানুষকে আসলে বুলেট দিয়ে স্তব্ধ করে দেয়, এটা তো কখনো যায় না। আমার বিশ্ববিদ্যালয়ের দেয়ালে একটা লেখা আমি দেখেছিলাম যে নির্বোধ ঘাতকরে জানে না বুলেটেই থামে না জীবন। তো ওসমান হাদির জীবন বুলেটেই থামবে না, তার যে চিন্তা আদর্শ সেটাকে যারা গ্রহণ করতে পারবে তারা সামনে কাজ করতে পারবে। তবে হাদির বিচার নিয়ে যেই আমরা মানে বিভিন্ন ধরনের অবস্থা দেখছি, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দল মত পথ সবকিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসাবে, একজন জুলাইয়ের অগ্রনায়ক হিসাবে আমরা হাদি হত্যার বিচার চাই।